পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। আগামী 29 তারিখে দ্বিতীয় দফা, কিন্তু তার আগেই প্রথম দফা থেকে এমন কিছু ইঙ্গিত উঠে আসছে যেগুলোকে হালকাভাবে কিন্তু নেওয়া যাচ্ছে না। মাঠ পর্যায়ে রিপোর্ট, ভোটিং ট্রেন্ড এবং গ্রাউন্ড রিয়েলিটি সব কিছু মিলিয়ে এখন একটাই প্রশ্ন, খেলা কি তবে প্রথম দফাতেই একদিকে ঘুরে গেল? অনেক বিশ্লেষকই বলছেন প্রথম দফাতেই এমন 7টা বড় ফ্যাক্টর পরিষ্কার হয়ে উঠেছে যেগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে এই লড়াইয়ে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে বিরাট মার্জিনে লিড করছে। মহিলা ভোট থেকে যুব ভোট, হিন্দু ভোট থেকে প্রতিষ্ঠান বিরোধী ভোট, প্রথম দফায় প্রতিটা ভোট কেন্দ্রের ভোটারদের মধ্যেই একটা নির্দিষ্ট ট্রেন্ড ধরা পড়েছে যে বিজেপি আসছে বড় মার্জিনে। ভোট বিশ্লেষকরা বলছেন 294টা আসনের লড়াইয়ে 148-এর ম্যাজিক ফিগার শুধু ছোঁয়াই নয়, তার থেকেও অনেকটা এগিয়ে যেতে পারে বিজেপি, কারণ 7টা বড় ফ্যাক্টরি শেষ মুহূর্তে বদলে দিয়েছে পুরো খেলা। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা এক এক করে বিশ্লেষণ করব সেই 7টা চমকানো কারণ যেগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। আর এই 7টা কারণ বুঝলেই আপনি নিজেই বুঝবেন যে বাস্তবে ছবিটা কোন দিকে যাচ্ছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ফ্যাক্টটা আমি এমন একটা তথ্য দিতে যাচ্ছি যেটা হয়তো আপনি বিশ্বাসই করবেন না, বরং চমকে যাবেন। কিন্তু সেই শেষ ফ্যাক্টরটাই এবারের ভোটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর আলোচনা। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। তবে যেহেতু আলোচনাটা একটু দীর্ঘ হবে, তাই পুরো আলোচনাটাকে আমরা 7টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব, আর প্রতিটা চ্যাপ্টারের মাঝে থাকবে একটা ছোট্ট বিরতি। চ্যাপ্টার 1, যুবক ভোট ফ্যাক্টর। দেখুন, পৃথিবীর সব দেশের সবকালেই যুবক ভোটার এবং নতুন ভোটাররাই কিন্তু ভোটে বড় ফ্যাক্টর হয়ে ওঠে। আর অধিকাংশ ক্ষেত্রেই নতুন ভোটার এবং যুবক ভোটারদের মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা চরমে থাকে। পরিসংখ্যান অনুযায়ী এবছর নতুন ভোটারের সংখ্যা মোটামুটি 1%, আর পশ্চিমবঙ্গে ইয়াং বা যুবক ভোটার কিন্তু একটা বড় পার্সেন্ট। 18 থেকে 25 বছর পর্যন্ত বয়সী ভোটারের সংখ্যা মোটামুটি 12 থেকে 15%, আর 26 থেকে 35 বছর বয়সী ভোটারের সংখ্যা মোটামুটি 18 থেকে 20%। মানে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তাদের শতাংশ মোটামুটি 30 থেকে 35% মতো। আর ইতিহাস সাক্ষী, যুবক ভোট যেদিকে সরে যায়, ভোটের ফল সেদিকেই ঝুঁকে পড়ে। আর এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের যুবক ভোটাররা ভীষণ রকমভাবে ক্ষিপ্ত হয়ে আছে। এমনিতেই বামফ্রন্ট আমলে পশ্চিমবঙ্গের শিল্পের সর্বনাশ হয়ে গেছিল, আর মমতা সরকারের আমলে পশ্চিমবঙ্গ ছেড়েছে ছোট বড় মিলিয়ে মোট 6,688টা কোম্পানি। এর মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যায় 110টি যারা পশ্চিমবঙ্গ ছেড়েছে, যে কারণে বাংলার 67.6% MA পাস ছেলেমেয়েরা আজ বেকার, 53% ডিপ্লোমা করা ছেলেমেয়েরা আজ চাকরি পাচ্ছে না। শুধু তাই নয়, 40 থেকে 50 লক্ষ ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে গেছে। পরিসংখ্যান পিন কমেন্টের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, চাইলে আপনি দেখতে পারেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন স্কুলে লক্ষাধিক পদে শিক্ষক পদ আজ শূন্য। 2026 সালে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষিত বেকারত্বের হার প্রায় 14%, যা দেশের গড় হারের প্রায় দ্বিগুণ। তাই এবারের ভোটে বেকারদের ভোট অন্যতম বড় ফ্যাক্টর। আর এই ভোট কবজা করবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাসিক 1,500 টাকা দিয়ে যুব সাথী প্রকল্প চালু করেছে, তখন যুব সাথীর বিকল্প হিসাবে বিজেপি ঘোষণা করেছে যে তারা প্রত্যেক যুবককে 3,000 টাকা দেবে। তবে যুবকদের অধিকাংশই যারা ফেসবুক, ইউটিউবে সক্রিয় থাকে এবং সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখে যা বোঝা যাচ্ছে, তারা ভাতা নয় বরং
চাকরি চায়। আর তাই যুবক ভোটারদের একটা বড় অংশ কিন্তু এবারের ভোটে পরিবর্তনের পক্ষে ছিল। তাছাড়া পশ্চিমবঙ্গের পাহাড় প্রমাণ দুর্নীতি বয়স্ক ভোটারদের সেরকমভাবে প্রভাবিত না করলেও দুর্নীতি কিন্তু যুবক ভোটারদেরকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেছে। কারণ গত 15 বছরে পশ্চিমবঙ্গ আর দুর্নীতি যেন সমার্থক হয়ে উঠেছে। কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু চুরি, চাকরি চুরি, এরকম বহু দুর্নীতি বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। শুধু তাই নয়, এসএসসি মামলায় বাদ পড়েছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি, আবার প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকদের ভাগ্যও ঝুলে রয়েছে। তার উপরে পশ্চিমবঙ্গে নিয়োগ নেই, বেকারত্ব চরমে। সব মিলিয়ে প্রথম দফার ভোটে যুবকদের অংশগ্রহণ, ভোটিং প্যাটার্ন এবং মাঠ পর্যায়ে রিপোর্ট বিশ্লেষণ করে একাংশ বিশ্লেষকরা বলছেন যুবক ভোটের বড় অংশই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। যদিও পুরো চিত্র স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে, তবুও এই ফ্যাক্টরটাই এবারের নির্বাচনে অন্যতম গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আশা করি এই ফ্যাক্টরটাকে বুঝিয়ে বলতে পারলাম। তো এবার চলুন দ্বিতীয় ফ্যাক্টরের আলোচনায়। চ্যাপ্টার 2, মহিলা ভোট ফ্যাক্টর। দেখুন, প্রথম দফার ভোটের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি মহিলা ভোটের ট্রেন্ডও বদলে গেল। কারণ এই মহিলা ভোটই ছিল শাসক দল টিএমসির সবচেয়ে বড় শক্তি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল সবসময়ই একটা সরল হিসেব কষে এসেছে। 30% সংখ্যালঘু ভোট আর বাকি 70% হিন্দু ভোটের অর্ধেক মহিলা ভোট, মানে 35%। দুটো মিলিয়ে 35 + 35 মানে 70%। এই 70% ভোটকে টার্গেট করে তৃণমূল কংগ্রেস বারবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে। এখন সংখ্যালঘু ভোটারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা পরে আলোচনা করছি, কিন্তু রাজ্যের মহিলা ভোটকে টার্গেট করে বারবার তিনি নানান ধরনের সামাজিক প্রকল্পকে সামনে রাখেন। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডারই কিন্তু ভীষণ রকমভাবে কার্যকর হয়েছিল। অনেক বিশ্লেষকই তখন বলেছিলেন মহিলা ভোটের এই একতরফা সমর্থনই গতবার তৃণমূলের জয়ের অন্যতম প্রধান কারণ ছিল। কিন্তু এবারের চিত্রটা কি একই রকম আছে? প্রথম দফার ভোটের পর যে ইঙ্গিতগুলো সামনে আসছে তাতে সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে উঠছে। কারণ এবার বিজেপিও সরাসরি মহিলা ভোটকে টার্গেট করে একাধিক বড় ঘোষণা করেছে। এদের মধ্যে প্রতি মাসে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছে বিজেপি, মানে লক্ষ্মীর ভাণ্ডারের ডাবল ঘোষণা করেছে। তাছাড়া মহিলাদের বাসের ভাড়া ফ্রি করবে এবং বছরে নির্দিষ্ট সংখ্যক ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে এবং সেলফ হেল্প গ্রুপগুলোকে সুদ ছাড়া ঋণ প্রকল্পের ব্যবস্থা করা হবে। এরকম আরও বেশ কয়েকটা নারীমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর এটা নিয়ে বিজেপি ভোটের আগে যেভাবে শোরগোল করে প্রচার করেছে তাতে অনেক বিশ্লেষকরাই বলছে বিজেপির এই ঘোষণা প্রথম দফার ভোটে রীতিমতো কাজে এসেছে। রাজ্যের মহিলা ভোটাররা ভেবেছেন 3,000 টাকার পক্ষে চুপচাপ ভোটটা দিয়ে দিই, যদি বিজেপি জেতে তাহলে 3,000 টাকা পাবো, আর বিজেপি না জিতলে 1,500 টাকা তো হাতে থাকছেই। শুনতে বিশ্বাস না লাগলেও মহিলা ভোটারদের এই রকমের অভূতপূর্ব চিন্তা রাজ্যের মহিলা ভোটকে একেবারেই ঘুরিয়ে দিয়েছে। এর পাশাপাশি নারী নিরাপত্তার প্রশ্নটাও এবারের নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে। যে রাজ্যে একজন ডাক্তার সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষিত হয়ে খুন হয়, বুঝতে পারছেন সেই রাজ্যে নারী নিরাপত্তা কতখানি। আর এই নারী নিরাপত্তার ইস্যুটাই যে গোটা রাজ্য জুড়ে চোরা স্রোতের মতো বইছে সেটা আমরা প্রথমবার বুঝতে পারি অভয়া আন্দোলনের সময়। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে তখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গোটা রাজ্যের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের এমন কোনো শহর, এমন কোনো পাড়া, এমন কোনো মহল্লা বাকি ছিল না যেখানে মিছিল বের হয়নি। আর তারপর থেকেই বাংলার রাজনীতিতে মহিলা ভোটের শিফট নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন। আর সেটা
প্রথম দফাতেই প্রতিফলিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে প্রথম দফার ভোটে মহিলাদের অংশগ্রহণ, ভোটিং প্যাটার্ন এবং মাঠ পর্যায়ের রিপোর্ট বিশ্লেষণ করে একাংশ বিশ্লেষকরা বলছেন মহিলা ভোটের একটা বড় অংশের শিফটের কিন্তু ইঙ্গিত এই প্রথম দফার ভোটেই পাওয়া গেছে। যদিও পুরো চিত্র স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে, তবু এই ফ্যাক্টরটাই এবারের নির্বাচনে অন্যতম বড় গেম চেঞ্জার হয়ে উঠছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আশা করি প্রথম ফ্যাক্টরটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন আমাদের তৃতীয় চ্যাপ্টারের আলোচনায় যাই। চ্যাপ্টার 3, হিন্দু ভোট ফ্যাক্টর। দেখুন, আগের ভিডিওটাতেই আমি পরিষ্কার করে বলেছি যে পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের পক্ষ কিন্তু নিয়েছে। এবার 70% হিন্দুরা যে পক্ষ নেবে ভোটের ফল সেই দিকেই ঘুরে যাবে, কারণ বিজেপি মুসলিম ভোট পায় না। আজ পর্যন্ত এ রাজ্যে বিজেপি যা ভোট পেয়েছে তার সম্পূর্ণটাই হিন্দু ভোট। আর শেষ লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে টিএমসি পেয়েছিল প্রায় 46.16% ভোট, আর বিজেপি পেয়েছিল প্রায় 39.08% ভোট। দুটির মধ্যে পার্থক্য ছিল মোটামুটি 7% মতো। তাই এখন যদি মাত্র 4% ভোট সরাসরি টিএমসি থেকে বিজেপিতে শিফট করে, তাহলে হিসেব দাঁড়ায় টিএমসি প্রায় 42% আর বিজেপি প্রায় 43%। অর্থাৎ মাত্র 4% হিন্দু ভোট যদি তৃণমূল থেকে বিজেপির দিকে সরে আসে, তাহলে এই ভোটের অঙ্কে বিজেপি এগিয়ে যেতে পারে। আর প্রথম দফার ভোটের পর ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জোয়ারের জলের মতো হিন্দু ভোট বিজেপির পক্ষে এসেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দু অবশেষে জেগেছে, কারণ হিন্দুরা দেখেছে যে বামেরা চরম হিন্দু বিদ্বেষী আর তৃণমূল হলো তোষণকারী। কেন বলছি কথা? কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা বামপন্থী বিকাশকে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেতে দেখেছে, কিন্তু বামপন্থী সেলিমকে আজ পর্যন্ত শুয়োর খেতে দেখেনি। হিন্দুরা দেখেছে বামপন্থী কমরেডরা ধর্ম মানে না, কিন্তু এরাই আবার সংখ্যালঘু মানে। বামপন্থীরা যখন পদযাত্রা বের করে তখন তার নাম হয় ইনসাফ যাত্রা। হিন্দুরা দেখেছে বামপন্থীরা প্যালেস্তাইনের কেউ মারা গেলে হাহাকার করে, রাস্তায় নামে আন্দোলন করে, কিন্তু বাংলাদেশের কোনো হিন্দু মারা গেলে টু শব্দটি করে না। ইরানে আমেরিকা হামলা করলে বামপন্থীরা রাস্তায় নেমে স্লোগান তোলে যে মোদি তুমি জবাব দাও। আবার পেহেলগাঁওয়ে হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে সিঁদুর দেখে দেখে যখন মারা হয় তখন বামপন্থীরা বিবৃতি দেয় যে এটা নাকি মোদির ষড়যন্ত্র। বামপন্থীদের এই রকমের হিন্দু বিদ্বেষের এক্সাম্পল যদি দিতে থাকি তো শেষ করা যাবে না। অন্যদিকে তৃণমূলের রাজত্বে হিন্দুরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে, কারণ সন্দেশখালীর ঘটনায় যেভাবে হিন্দু রমণীদের রাতের বেলায় পিঠে তৈরির নাম করে পার্টি অফিসে ডাকা হতো, বছরের পর বছর হিন্দু নারীদের ওপরে যে পাশবিক নির্যাতন চলতো, সেগুলো ঘুমন্ত হিন্দুকে জাগিয়ে তুলেছে। আবার শেখ শাহজাহানের হিন্দুদের ওপরে অত্যাচার সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, টিভি চ্যানেলে হিন্দুরা দেখেছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ থেকে নদী পেরিয়ে নিজের দেশে নিজের মাটি থেকে উদ্বাস্তু হয়ে যেভাবে হিন্দু পরিবারগুলো অন্য জেলায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় সেই প্রচারও কিন্তু হিন্দু ভোটকে এককাট্টা করে তুলেছে। আবার চন্দন দাস হত্যাকাণ্ডের পর ফেসবুক যেভাবে উত্তাল হয়েছিল, নিকট অতীতে এরকমটা কিন্তু ঘটেনি। শুধু তাই নয়, বাঙালি হিন্দু দেখেছে পবিত্র শিবরাত্রির দিন শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে এক নেত্রী। বাঙালি হিন্দু দেখেছে সম্প্রীতির নামে দুর্গা পুজোতে মণ্ডপে মণ্ডপে আজান দিতে, কিন্তু কোনো দিন মসজিদে চণ্ডী পাঠ হতে দেখেনি। বাঙালি হিন্দু দেখেছে এ রাজ্যে দুর্গা পুজো করতে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, কিন্তু রাস্তা জুড়ে নামাজ পড়ার জন্য পারমিশন লাগে না। বাঙালি দেখেছে রমজানের উৎসবের জন্য দুর্গা পুজোর ভাসানের দিন পাল্টে দিতে। বাঙালি হিন্দু দেখেছে কলকাতার মেয়রের পদে বসে এক হাকিম কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। হাকিমকে বলতে শুনেছে একদিন বাঙালিরা নাকি উর্দুতে কথা বলবে। আরও শুনেছে হিন্দু হয়ে জন্মানোটা নাকি আমাদের কাছে হতভাগ্যের ব্যাপার।
এত সব কারণে বাঙালি হিন্দু আজ জেগেছে, দেরি করে হলেও জেগেছে। শুধু তাই নয়, আসন্ন বিপদের কথা চিন্তা করে শঙ্কিত হয়েছে, কারণ বাঙালি হিন্দু এ রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে বলতে শুনেছে, যদি আমরা না থাকি না, 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, তাতে হিন্দু ভোট আরও শঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে এবং বিজেপির পক্ষে এককাট্টা হয়েছে। বাঙালি হিন্দু জেগেছে, দেরিতে হলেও জেগেছে। আর তাই সব মিলিয়ে প্রথম দফার ভোটে হিন্দুরা যেভাবে বড় আকারে বিজেপির পক্ষে এসেছে, তাতে অনেক ভোট বিশেষজ্ঞই অবাক। যেখানে মাত্র 4% ভোট শিফট হলেই কেল্লা ফতে হয়ে যাবে, সেখানে হিন্দু ভোট জোয়ারের জলের মতো বিজেপির পক্ষে এসেছে। আর তাই বিশেষজ্ঞরা বলছে, প্রথম দফার শেষে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, তাতে বিজেপি অনেকখানি এগিয়ে। আশা করি এই ফ্যাক্টরটাও আপনাদেরকে উপলব্ধি করাতে পারলাম। এবার চলুন চতুর্থ ফ্যাক্টরের আলোচনায়। চ্যাপ্টার 4 কমিশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা আপনারা অলরেডি জানেন, কারণ এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন যে পরিমাণে কড়াকড়ি করছে, নিকট অতীতে এই রকমের কড়াকড়ি পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, এবারের ভোটটা তৃণমূলকে বিজেপির সঙ্গে লড়তে হচ্ছে কম, বরং নির্বাচন কমিশনের সঙ্গে লড়তে হচ্ছে বেশি। প্রথম দফায় পশ্চিমবঙ্গে মিলিটারি সিআরপিএফ এসেছে 2400 কোম্পানি, যা আগের বারের তুলনায় দ্বিগুণ। সরানো হয়েছে উচ্চপদস্থ অফিসারদের। জম্মু কাশ্মীর থেকে বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। ভোটের দফা কমানো হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা। ব্যবহার করা হচ্ছে AI 360 ডিগ্রি এবং ড্রোন ক্যামেরা। শুধু তাই নয়, কলকাতার মতো বড় এলাকায় ভোটের হার বাড়ানোর জন্য এবার কলকাতা উত্তর এবং দক্ষিণে 11টা কেন্দ্রের সব বহুতল আবাসিক কমপ্লেক্সে ভোট কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জুড়ে সব আবাসিক বহুতল ভবনে ভোট কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সারা রাজ্যে যাতে ভোট প্রদানের পরিমাণ আরও বাড়ে, সেই কারণে বানানো হয়েছে 4660টি সহায়ক ভোট কেন্দ্র। পরিসংখ্যান পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। অর্থাৎ এবারের ভোটে ভোটদান বাড়াতে একটা বড়সড় রোল পালন করছে নির্বাচন কমিশন। আর এর ফলে প্রথম দফার ভোটে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আর ভোটের হার বাড়লে সেটা সবসময় শাসকের বিরুদ্ধে যায়, এটাই কিন্তু নিয়ম। সব মিলিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে প্রথম দফার ভোটে মানুষ যেরকম স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছিল, তাদের অংশগ্রহণ, ভোটিং প্যাটার্ন এবং মাঠ পর্যায়ের রিপোর্ট বিশ্লেষণ করে একাংশ বিশ্লেষক বলছে যে কমিশনের চাপে গ্রাউন্ড লেভেলে তৃণমূল অনেকখানি পিছিয়ে পড়েছে। আর তাই এই ফ্যাক্টরটাই এবারের নির্বাচনে আরও একটা অন্যতম গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আশা করি এই পয়েন্টটাও আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরবর্তী চ্যাপ্টার 5 আলোচনায়। চ্যাপ্টার 5 ফেস ফ্যাক্টর। দেখুন, বিজেপির একটা নীতি হলো বিধানসভার ভোটে বিজেপি সাধারণত তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামকে ঘোষণা করে না, কোনো রাজ্যেই করে না। আর তাই ভোট শুরু হতেই এটাকে অনেক বিশেষজ্ঞ পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির একটা নেগেটিভ পয়েন্ট বলে মনে করছিলেন। আর সত্যি কথা বলতে কি, এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতোও কিন্তু নয়, কারণ এই কথা কিন্তু মানতেই হবে যে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদিজির যেমন কোনো বিকল্প নেই, তেমনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তেমন বিকল্প নেই। আর এর কারণ হলো, প্রথম থেকেই কখনো তিনি বাংলার লড়াকু মুখ, আবার কখনো তিনি মানুষের জন্য জনদরদি মুখ্যমন্ত্রী। এমনকি নিজের দলের লোকেরাও দুর্নীতি করলেও এই দুর্নীতির দাগ তার গায়ে লাগে না। আর সেই কারণেই আজও বিভিন্ন সভায় তাকে বলতে শোনা যায় যে তিনি 294টি আসনের প্রার্থী, যার অ্যাডভান্টেজ কিন্তু বারবার তৃণমূল পেয়ে এসেছে। আর তাই ভোট কিছুটা এগোতেই অমিত শাহ আকারে
ইঙ্গিতে শুভেন্দু অধিকারীকেই ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন। তাছাড়া শুভেন্দুও যেভাবে উদ্যোগী হয়ে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদপ্রার্থী হয়েছে, তার ফলে বাংলার মানুষ শুভেন্দুকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ধরে নিয়েছে। আর এটাই এবারের ভোটে বিজেপির গেম চেঞ্জার হয়ে গেছে। কারণ বাংলার মানুষ চিরকালই মমতার বিরুদ্ধে একটা মুখ খুঁজছিল, আর এখন শুভেন্দু অধিকারীর মধ্যে মানুষ ভাবী মুখ্যমন্ত্রীকে খুঁজে পেয়েছে। ফলে প্রথম দফার ভোটের পর গ্রাউন্ড রিয়েলিটি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন শুভেন্দুকেই আগামী মুখ্যমন্ত্রী হিসেবে ধরে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিষ্ঠান বিরোধী ভোট শুভেন্দুর পক্ষেই দিয়েছেন। ফলে প্রথম দফার ভোটের পর ইঙ্গিত স্পষ্ট যে বিজেপি এগিয়ে। আশা করি এই পয়েন্টটাও বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন পরের গুরুত্বপূর্ণ পয়েন্টের আলোচনায়। চ্যাপ্টার 6 SIR ফ্যাক্টর। দেখুন, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু এই বিষয়ে আমি আগের ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করেছি এবং এই জন্যই এই ভিডিওতে এই আলোচনাটা আর করছি না। সকলকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখে নেবেন। বরং চলুন পরবর্তী চ্যাপ্টারের আলোচনায়। চ্যাপ্টার 7 প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর। দেখুন, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে শাসন করছে তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় যে কোনো সরকারের ক্ষেত্রেই একটা স্বাভাবিক ক্লান্তি বা গভর্নেন্স ফ্যাটিক তৈরি হয়, যেটাকে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ বা অ্যান্টি ইনকামবেন্সি ওয়েভ বলা হয়। আর এবারে অনেকগুলো কারণে পশ্চিমবঙ্গে এই প্রতিষ্ঠান বিরোধী ঢেউ চরম আকার ধারণ করেছে। প্রথমত, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতির ইস্যু সামনে এসেছে, বিশেষ করে শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, এসএসসি স্ক্যাম, যা সরাসরি নতুন ভোটার এবং মধ্যবিত্ত এবং শিক্ষিত ভোটারদেরকে প্রভাবিত করেছে। আরও কী কী দুর্নীতি সামনে এসছে সেটা আগেই বলেছি, আর তাছাড়া আপনারা জানেনও। দ্বিতীয়ত, সন্দেশখালী ইস্যুর মতো ঘটনা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তাছাড়া মুর্শিদাবাদ থেকে ব্যাপক সংখ্যক হিন্দু নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় হইচই কম হয়নি। একইভাবে আরজি করের ঘটনা যেভাবে বাংলাকে উত্তাল করেছিল, সেই রকম উত্তাল অবস্থা পশ্চিমবঙ্গে কিন্তু আগে কখনো ঘটেনি। পশ্চিমবঙ্গে ঘটা পরপর এই ঘটনাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার সেন্টিমেন্টের ওপরে বড় সড় প্রভাব ফেলেছে। তৃতীয়ত, পরিযায়ী শ্রমিকরা ভীষণভাবে ক্ষেপে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে রাজ্যে ফিরছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। কি হিন্দু কি মুসলিম সকলেই বলছে এবারে ফিরে আর যাই হোক তৃণমূলকে তারা ভোটটা দেবে না। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা কতখানি তীব্র ছিল। এরকম আরও অনেক কারণ রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ শাসকের ওপরে ক্ষেপে ছিল, ক্ষেপে আছে। এভাবে যখন কোনো দেশে বা রাজ্যে এই রকম প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়, তখন সেই ভোটগুলো বিরোধী দলের দিকেই শিফট করে, আপনারা জানেন। প্রথম দফার ভোটের শেষে বুথে বুথে এই প্রতিষ্ঠান বিরোধিতা এমনভাবে নজর কেড়েছে যে বিশেষজ্ঞরা বলছে প্রথম দফার শেষে বিজেপি এই প্রতিষ্ঠান বিরোধী ভোট পেয়েই অনেকখানি এগিয়ে গেছে। আশা করি এই 7টা ফ্যাক্টর আপনাদেরকে ঠিকঠাক বুঝিয়ে বলতে পারলাম। তবে সম্পূর্ণ ছবিটা পেতে আমাদের দ্বিতীয় দফার ভোটের জন্য অপেক্ষা করতে হবে। আর কোন দল শেষ পর্যন্ত সরকার গড়বে সেটা জানার জন্য আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয় 4 মেতে ভোটের ফল কার দিকে যাবে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।